নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। নিজেদের মাথা গোঁজার ঠাঁই তৈরির প্রয়োজনে আমরা যখন বাড়ি বানাই তখন আমরা হয় জলাশয় ভরাট করি কিংবা গাছ কাটি, এবং এই দুটি করতে গিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে প্রকৃতিকে হারিয়ে ফেলছি। প্রচণ্ড গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে উঠছি তখন কিন্তু আবার প্রকৃতির মাঝে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। সাম্প্রতিক সময়ে তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হওয়ার পর আমরা বারবার গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের শহর ও নগর অঞ্চলে ঠিক কোন কোন গাছ আমাদের জন্য উপযুক্ত এবং গাছ লাগানোর সঠিক সময় কোনটি তা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজ আমরা কথা বলবো ল্যান্ডস্কেপিং, আরবান গ্রিনারি, গ্রিন রুফ এবং রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে, এবং আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি সাদ বিন মোস্তফা। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যেটা বলছিলাম যে ইদানিং আমরা যে গরমে ভুক্তভোগী হলাম, আমি আসলে আমার চারপাশের বাসাবাড়িগুলোতে একটু ঘুরে দেখলাম কোথাও আসলে মাটি খোলা নেই, অর্থাৎ সব জায়গা ঢালাই করে ঢেকে দেওয়া হয়েছে, কোথাও গাছ নেই। তো এই যে আমরা বলছি যে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা সেই গাছটা লাগাবো কোথায়? যদি ঢাকার উপর থেকে দেখি, খুব অল্প কিছু জায়গা বাদে বাকি সবটুকুই আসলে গ্রে হয়ে গেছে, কিন্তু ওই গ্রে এরিয়ার মধ্যেও কিন্তু কিছু না কিছু, যে আমরা যে সেটব্যাক রাখতে বলি যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যেও গাছ লাগানো সম্ভব এবং বড় জাতের গাছ হওয়া সম্ভব। দেশীয় অরণ্যের কিছু গাছ আছে যেগুলো আসলে কম আলোতে, মানে ঘন অরণ্যে যেগুলো হয় সেগুলো কম আলো পায়, তো ওদের টেন্ডেন্সি থাকে ওরা দ্রুত উপরে উঠে যাবে, এই ধরনের গাছ। আর ছাদ বাগান। শহরে গাছ লাগানোর ক্ষেত্রে দুই ধরনের, একটা বড় বৃক্ষ যেটা বছরের পর বছর টিকে থাকবে, এই ধরনের গাছ। আরেকটা ছোট গাছ, অর্থাৎ গুল্ম, হার্বস অ্যান্ড শ্রাবস। এগুলো কিন্তু আমরা মানুষ করে বারান্দায়, এবং বিশেষ করে ছাদ, আমরা পেভ বা ঢালাই করে ফেলার পরেও কিন্তু ছাদটা থেকে যায়, এবং ছাদ প্রচুর আনইউজ থাকে। ছাদ বাগান কিন্তু খুব ভালো একটা জায়গা, এখানে আমরা গাছ লাগাতে পারি। এবং এই গাছ থেকে, ছাদ বাগানের যে গাছ, এখানে থেকে যে শুধু মানুষ আমি ফুল বা ফল পাচ্ছি তা না, আমাদের শহরের যে পাখি এবং পতঙ্গ, এদেরকেও কিন্তু সাপোর্ট দেওয়া সম্ভব। আমি যেমন ইয়ে করতে পারি, আমাদের এইটা ধরেন আমাদের একটা বিল্ডিং, তো আমি এটা উত্তর দক্ষিণ, এটা ধরলাম সলিড, এভাবেই করা হয়েছে। জি, হ্যাঁ, এটা সেটব্যাক। খেয়াল রাখতে হবে সূর্যের আলো কোন দিক দিয়ে আসে। সূর্যের আলো আসে এটা যদি পশ্চিম দিক হয়, এবং এটা যদি এই দিকটা যদি পূর্ব দিক হয়, আর এটা যদি দক্ষিণ দিক হয়, তাহলে এই দুইটা পাশ কিন্তু সূর্যের আলো পাবে। তো আমি এখানের যে বারান্দা এবং এই যে জায়গা, এর কিছুটা অংশ, এখানে যদি রাস্তা থাকে, এই জায়গায় সূর্যের আলো পাচ্ছি কিনা। ছোট গাছের জন্য সূর্যের আলো খুবই জরুরি, এবং অবশ্যই রয়েছে আমাদের পুরো ছাদের জায়গাটা। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু বাগান নিয়ে আসতে পারি। যদিও অনেকের কাছে আছে যে যারা খুব টাইট জায়গার মধ্যে কাজ করেন, তাদের ক্ষেত্রে ফারের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এমন কিছু অংশ আছে যেটা, যেমন আনঅ্যাক্সেসেবল প্ল্যান্টার বক্স, যেখানে আমি সবসময় আসলে এটা বারান্দা না কিন্তু গ্রিন, তো এইটা কিন্তু একটা পুরো বিল্ডিং এর এই পুরো গা জুড়ে আমি কিন্তু এরকম এই ধরনের আনঅ্যাক্সেসেবল গ্রিন নিয়ে আসতে পারি, এবং এটাতে আপনি এটা বুনো গাছপালাও লাগাতে পারেন। খুব সুন্দর একটা, ঢাকাতে আমি রিসেন্টলি একটা জায়গায় একটা বিল্ডিং দেখেছি, এটার ফ্রন্ট ফেসে ওনার 10 তলা বিল্ডিং, ইভেন কলা গাছ থেকে শুরু করে মানে কলা ধরে আছে, এবং পুরো জায়গাটায় বড় লতানো গাছ হয়ে পুরোটাই কিন্তু সবুজ হয়ে আছে। এতে বিল্ডিং এর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমি দেখা যাচ্ছে যে শুধু এই ভবনের যে বাসিন্দা উনি যে গ্রিন পাচ্ছেন তা না, এই রাস্তাটাতে যিনি যাতায়াত করছেন সেও কিন্তু আসলে এই একটা ধূসর শহরের মধ্যে একটা সবুজ, হঠাৎ করে একটা সবুজের একটা ইয়ে পাচ্ছেন। আর এটা ছাড়া পুরো ছাদটাতেই কিন্তু আমরা 100% ছাদে করতে পারি না, কারণ ছাদে আরো অনেক ইউটিলিটিস থাকে। তো এর মধ্যে পট প্ল্যান্টেশন অথবা রেজড বেডে কিন্তু আমরা সুন্দর করে বাগান করতে পারি। আর এটা ছাড়াও যে অর্কিড হাউস এবং এরকম অনেক কিছুই থাকে যেটা করতে পারেন। আর একটা জিনিস বলছি, এগুলো তো আমরা করছি, যে ভবনে যিনি থাকবেন তিনি তার নিজের ধরেন একটা সবজি অথবা
যে কোনো ফুলের গাছ তার জন্য। কিন্তু উনি কিভাবে শহরের ইকোলজিতেও কিভাবে সার্ভিস প্রোভাইড করতে পারেন। আচ্ছা, বাংলাদেশ বার্ডস ক্লাবের একটা সমীক্ষা আছে, আপনি যদি ছাদে পেঁপে গাছ লাগান, ধরেন আপনি 2টো পেঁপে গাছ লাগাচ্ছেন, একটা পেঁপে গাছের পেঁপে আপনি খেতে পারবেন, আর একটা পেঁপে কিন্তু ফলভুক যে পাখিরা শহরে আছে তাদের জন্য আপনি দিতে পারেন। এবং হচ্ছে হয়তো সূর্যমুখীর বীজ কিন্তু টিয়া পাখি খায়, আপনি যদি ছাদে টিয়া পাখি দেখতে চান তাহলে সূর্যমুখী গাছ লাগান। তো এরকম হতে পারে। অনেকে ভাবেন যে আমি আলাদা করে যে একটা ক্যান্টিলিভার্ড একটা অংশ তৈরি করেছি, এখানে যে আমি গাছ লাগাবো, আমার তো প্রতিদিন পানি দিতে হবে, এই রক্ষণাবেক্ষণের কষ্টটা কিন্তু অনেকে করতে চান না। তো সেই ক্ষেত্রে যে আমরা যে ছাদের যে ব্যবহৃত পানি বা রেইন ওয়াটার হারভেস্টিং এর যে প্রসেস, সেটা তো এখানে ইনক্লুড করতে পারি। সেই ক্ষেত্রে এটা টেকনিক্যাল মানে ডিটেলটা কেমন হতে পারে? এটা কিন্তু খুব সহজ একটা প্রক্রিয়া আমি যতদূর জানি, ব্যয়বহুল বা ব্যয় সাপেক্ষ কিছু না। গুড পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা ঢাকা শহরে মানুষ, আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে অভ্যস্ত, তো তাই আমরা রেইন ওয়াটার হারভেস্টিংটাকে অনেকটা অসম্ভব মনে করি। কিন্তু আপনি সাতক্ষীরা বা সুন্দরবন বেল্টে যান, ওখানে ভূগর্ভস্থ পানি বলে কিছু নেই। ওখানে মানুষ হচ্ছে যে এরকম বড় বড় যে শেড আছে, শেডের নিচে 10,000 বা 15,000 লিটারের বড় বড় এরকম ট্যাঙ্ক থাকে। ওই ট্যাঙ্ক দিয়ে তারা যে পানি ধরে, সেই পানি দিয়ে একটা গ্রাম বা ধরেন 15-20টা ফ্যামিলি সারা বছর এইখান থেকে পানি নেয়। কিছুই না, খুব সহজ টেকনোলজি, জাস্ট একটা আপনার টিনের শেড, যেটা হচ্ছে যে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর পানিটা হচ্ছে যে পরিষ্কার হয়ে যাওয়ার পর একটা ধরেন পাইপ দিয়ে প্রত্যেকটা ইয়াতে পানি জমছে। হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রিসেন্টলি একটা কাজ করেছে, মানে মাটির নিচেও তারা রেইন ওয়াটার ধরে রেখে এটা 1 বছর পর্যন্ত ধরে রাখার আমি নিজে দেখেছি। অলমোস্ট শুধুমাত্র ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, এটা ছাড়া আপনি অলমোস্ট এটা ড্রিঙ্ক করতে পারবেন, এত ক্লিয়ার। তো এটা আমাদের একটা স্টিগমা আছে, স্টিগমা দূর হলে আমরা কিন্তু ছাদে এই যে এরকম অংশের মধ্যেই দেখা যাবে যে আসলে হয়তো এরকম একটা শেড দিয়ে আমরা কিছু জাস্ট কিছুই না, প্লাস্টিকের ট্যাঙ্ক বসিয়ে রাখলাম। তো এইটার পানি আমরা ছাদের জন্য অটোমেটেড সিস্টেম ধরেন গাছের জন্য আমরা করতে পারবো আর কি। এছাড়াও গ্রে ওয়াটার থাকে অনেক সময়, যেমন বেসিনের পানি আপনি সরাসরি ড্রেনে না দিয়ে ওটাকে একটু প্রাথমিক একবার খরচ করলেই এটাকে হয়তো গাছে নিয়ে আসতে পারছি, তারপর সেটা হচ্ছে ড্রেনে যাবে। আরেকটা বিষয় কি এমন হতে পারে কিনা যে ধরেন আমরা ছাদটা তো ব্যবহার করছি যে জায়গাটুকু আমাদের জন্য অ্যাক্সেসিবল, কিন্তু সিঁড়িঘরের একদম উপরের ছাদটা অনেকে দেখা যায় সেই চালটা টিন দিয়ে ঢেকে রাখেন বা কখনো কিছু অংশ ঢালাই করেন, সেখানে তো পানি ধরে সেই পানিটা একটা ট্যাঙ্কে ট্রান্সফার করার ব্যবস্থা নিশ্চয়ই করা যায়। হ্যাঁ, কমিউনিটি স্পেসের কিন্তু ভয়ঙ্কর ঘাটতি রয়েছে, যেখানে আসলে খুব ডেন্সলি পপুলেটেড। তো কমিউনিটি স্পেসটা আসলে কেন লাগে এটা আসলে কাউকে ব্যাখ্যা করতে হবে না, আমাদের মানুষের একটু বের হয়ে একটা স্বস্তির জায়গা নেই। ছাদ ডেফিনেটলি কমিউনিটি স্পেস হিসেবে ইউজ করা যেতে পারে, এবং ছাদ ধরেন একটা বড় ছাদ যেটা ফ্ল্যাট, এটাকে খুব সহজেই অল্প কিছু কাজের মাধ্যমে, জাস্ট কিছু না, হয়তো এটা হচ্ছে সিঁড়িঘর ছিল, আমি সিঁড়িঘরের উপরে ওঠার জন্য একটা স্টেয়ার দিচ্ছি, এটা আসলে মানুষ নিজেরা করেন। এখানে মানে এটা বিভিন্ন লেভেল তৈরি করা, এই লেভেলে হচ্ছে যে আমার হয়তো গাছপালা দিয়ে একটা বাগান, পট প্ল্যান্টেশন দিয়ে বাগান তৈরি করলাম। তো দেখা যাবে যে মানুষজন হচ্ছেন যারা হচ্ছে ভবনের বাসিন্দা, তাদের ক্ষেত্রে এই ঘরের বাইরে বের হয়ে যাওয়ার জন্য একটা জায়গা তৈরি করা যেতে পারে পুরো ছাদটাকে। এবং এখানে হয়তো একটা অর্কিড হাউস আসতে পারে। অর্কিড হাউস খুব সহজ জিনিস, হয়তো আপনার এরকম একটা স্ট্রাকচার যার উপরে হচ্ছে তারজালির মতো বা হচ্ছে নেটের মতো কোনো কিছু থাকবে, এবং নিচে একটা ওয়াটার বডি বা এরকম কোনো কিছু, যেখানে আপনি চাইলে হয়তো খুব শ্যালো কিছু মাছ রাখতে পারেন, কিছু শাপলা রাখতে পারেন। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে বাচ্চাদের জন্য হচ্ছে দেখার জন্য একটা উপভোগ করার মতো বিষয়, এবং এই পানি দিয়ে হচ্ছে হয়তো দেখা যাবে যে এখানে অর্কিড গুলো সুন্দর ভালো থাকবে। এবং হচ্ছে এছাড়া কিছু বসার জায়গা, এবং বসার জায়গার পিছনে ধরেন আপনার এবং আশপাশে এরকম শেপে আপনি টব দিয়ে হচ্ছে গাছ লাগিয়ে হচ্ছে এটাকে ল্যান্ডস্কেপিং হচ্ছে যে আসলে ধরেন একটা রিসোর্ট বা কোনো জায়গায় আমরা মাটিতে যে এটা করি সেটা বেসিক্যালি হচ্ছে যে ফর্মটাকে চেঞ্জ করে দেই এমনভাবে যেন এটাকে দেখে প্রকৃতির অংশ মনে হয়। তো ছাদের মধ্যেই আসলে একটু বুদ্ধি খাটালে আপনি চাইলেই ইন্টারনেটে দেখতে পারেন বা একজন স্থপতির পরামর্শ নিতে পারেন বা ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পরামর্শ নিতে পারেন, নিয়ে ছাদকে খুব সহজেই অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, একটা সুন্দর স্পেসে কনভার্ট করতে পারেন। এখানে শ্যালো ওয়াটার বডির কথা যখন বলছিলেন তখন আরেকটা জিনিস আমার মাথায় আসছিল, আমরা দেখি যে ডেঙ্গু
ডেঙ্গুর মৌসুমে, বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে, ছাদে পানি জমে থাকার কারণে কিন্তু মশা বাড়ে। তো সেই ক্ষেত্রে এরকম একটা সলিউশন করা যায় কিনা, যে বহু আগে আমি একবার শুনছিলাম যে দারকিনা মাছ বা ডাংফিশ এটা নাকি পানিতে রাখা হলে এই মাছ মশার লার্ভা খেয়ে ফেলে। তো আমরা যখন ল্যান্ডস্কেপিংয়ের কথা বলছি, নিশ্চয়ই এই ধরনের কিছু সলিউশন আমরা অবশ্যই ইনক্লুড করতে পারি, যেটা আমাদের জন্য ব্যয়বহুল কিছুই না। তো এখন একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, যে আপনি আসলে বলছিলেন যে আমরা শহরের ইকোলজিতেও কন্ট্রিবিউট করতে পারি ছাদ বাগানের মাধ্যমে, পাখি আসবে, প্রজাপতি আসবে, এর মাধ্যমে তো আমরা নিজেদের বিল্ডিংয়ের তাপমাত্রাটাও কমাচ্ছি। যেহেতু আসলে শহরের পুরো সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, একা ছোট একটা প্লটে নিজের বাসার ক্ষেত্রে আমি হয়তো সমাধান করলাম, কিন্তু যাদের এই সুযোগটাও নেই, যিনি আসলে একটা ছোট ফ্ল্যাটে বসবাস করছেন, ছাদে হয়তো অ্যাক্সেস পাচ্ছেন না, তিনি ঘরের ভেতরে কি ধরনের ইনডোর প্ল্যান্ট ব্যবহার করতে পারেন? আমি আরেকটা জিনিস আঁকতে চাই। এটা আমরা হয়তো ভবনের তাপমাত্রা বা শহরের তাপমাত্রা ইন্ডিভিজুয়াল একটা দুইটা বা 1-2 হাজার বারান্দার প্ল্যান্ট দিয়ে হয়তো কমানো সম্ভব না। এটার জন্য আসলে অরণ্য দরকার, হ্যাঁ, যেটা অন্য ডিসকাশন। কিন্তু যেটা করতে পারি আমরা, অরণ্য এবং প্রকৃতির প্রতি আমাদের যে ছোট জেনারেশন এবং মানুষ, তাদের ভালোবাসাটা বাড়াতে পারি যদি আমরা মানে প্রাকৃতিক ফেনোমেনা দেখতে পাই। বারান্দার জন্য খুব ছোট্ট একটা, খুব সহজ সুন্দর একটা পরামর্শ, এটা হচ্ছে চারি। জি, হ্যাঁ, খুব ছোট, একটু 3 ফিট বা 2 ফিট সাইজের চারি। এখানে একটা টবে আপনি হচ্ছে শাপলা না, অ্যাকচুয়ালি চাঁদমালা নামে এক ধরনের ছোট শাপলা আছে যেটা ভাসমান। তারপর নার্সারিতে আপনারা হচ্ছে যে বিভিন্ন রকম অ্যাকোয়াটিক প্ল্যান্ট পাবেন যেগুলো পানিতে থাকে, এবং এখানে হচ্ছে গাপ্পি মাছ। আচ্ছা, গাপ্পি মাছ হচ্ছে খুব সুন্দর কালারফুল হয় এবং এটা সবসময় ঘুরতে থাকে। তো এটা আপনাকে অলওয়েজ হচ্ছে যে একটা প্রাকৃতিক, যেটা হচ্ছে পুকুর বা হচ্ছে জলাশয়ে আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু বারান্দায় এইটুক হচ্ছে জিনিস একটা ছোট্ট শিশু সে হয়তো দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। তো এই ধরনের অনুষঙ্গ নিয়ে আসা যেতে পারে বাড়িতে, যেগুলো হচ্ছে আপনার ছায়ার মধ্যে হয়। এই ধরনের ইনডোর প্ল্যান্ট আপনি ঘরেও করতে পারবেন, তবে হচ্ছে যে আসলে মাটি এবং টব লাগে। এটাতে মনে হয় খুব স্পেশালিস্ট কোনো পরামর্শ দরকার নেই, মানুষ অলরেডি এটা করেন। আমরা অনেক সময় ভাবি যে আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপিং প্রতিটা আসলে আলাদা আলাদা কাজ, এবং এক এক সময় আমি আমার মন মতো করব। কিন্তু যখন প্রপারলি একটা আর্কিটেকচারাল ডিজাইন একজন আর্কিটেক্ট করেন, তখন কিন্তু ল্যান্ডস্কেপিংয়ের বিষয়টাও তিনি কনসিডার করছেন, বাসার ভেতরের এক্সপিরিয়েন্সও কনসিডার করছেন, টেম্পারেচারের বিষয়টাও চলে আসছে, বাইরের ইকোলজিকে সার্ভ করার বিষয়টা চলে আসছে। এই যে ল্যান্ডস্কেপ এবং আর্কিটেকচারকে ইন্টিগ্রেট করার যে ব্যাপারটা, সেটা আসলে কতটা জরুরি এবং কিভাবে খুব সহজভাবে করা সম্ভব, সেটা আপনার কাছ থেকে জেনে শেষ করবো আমাদের আলোচনা। যখন আমরা একটা সুন্দর মানুষ বাসা তো একবারই আসলে করতে পারে বেশিরভাগ মানুষ, এবং যখন করব তখন কিন্তু আমরা হচ্ছে যে একটা যেই বয়সে গিয়ে মানুষ বাসা করে, বেশিরভাগ সাধারণ মানুষ তাদের জীবনের মধ্য বা শেষ বয়সে, এবং তারা কিন্তু হচ্ছে প্রকৃতির কাছেও যেতে চান, সেটা স্বপ্ন থাকে কিন্তু বাস্তবতা হয়ে ওঠে না। তো যখন ডিজাইন করা হচ্ছে শুরুতে, তখনই স্থপতি বা হচ্ছে নকশার মধ্যে এই প্রাকৃতিক অনুষঙ্গ যেন থাকে, এবং সেটা সাধ্য অনুযায়ী এই ব্যাপারটা প্রথম থেকে বিবেচনা করা উচিত। ধরেন আমরা বর্ষাকাল কিভাবে বুঝতে পারি? বৃষ্টি, এটা ছাড়াও ব্যাঙের ডাক, এটা কিন্তু বর্ষাকালের একটা প্রধান অনুষঙ্গ। কিন্তু আপনি শহরে বনে ব্যাঙের ডাক কিভাবে পাবেন যদি হচ্ছে ছোট একটা জলা না থাকে? প্রাকৃতিক অনুষঙ্গই হচ্ছে বেসিক্যালি ল্যান্ডস্কেপ ডিজাইনের মূল উদ্দেশ্য, যেন আমরা প্রাকৃতিক এলিমেন্টগুলো আমাদের বসতির মধ্যে পাই। এবং সেটা পেতে হলে আসলে আমাদেরকে প্রাকৃতিক যে অনুষঙ্গগুলো রাখার জন্য প্রয়োজনীয় যেমন আমি 5 কাঠা জায়গায় হয়তো পুকুর রাখতে পারবো না, কিন্তু যখন একটা হাউজিং ডিজাইন হচ্ছে সেখানে যেন একটা জলাভূমি থাকে, তো এটা সবচেয়ে জরুরি। তখন দেখা যাবে যে আমাদের এই প্রাকৃতিক অনুষঙ্গগুলো ছোট পর্যায়ে এবং বড় পর্যায়ে শহরের মধ্যে আসছে আর কি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইএবি অ্যাওয়ার্ডস 2023 অনুষ্ঠান। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধু একটি অনুষ্ঠান নয়, আন্তর্জাতিক। গত 27 এপ্রিল এশিয়ান পেইন্টসের সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ও প্রথিতযশা স্থপতিদের উপস্থিতিতে আইএবি গোল্ড মেডেল এবং বিভিন্ন ক্যাটাগরিতে আইএবি অ্যাওয়ার্ডস এবং আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডসের বিজয়ী স্থপতিদের নাম ঘোষণা করা হয় ও পুরস্কার বিতরণ করা হয়। ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস বিজয়ীরা হলেন পিএমজি গ্যালারি তেজগাঁও প্রকল্পের জন্য মাহমুদুল আনোয়ার রিয়াদ, মামনুন মোর্শেদ চৌধুরী, ড্যানিয়েল হক এবং মাঝার উদ্দিন আহমেদ।
সাইরু হিল রিসোর্ট বান্দরবান প্রকল্পের জন্য মুস্তফা আমিন, কায়সার হোসাইন, কাজী মেফতাহুল আরিফিন, আদনান ফেরদৌস হক এবং মাহমুদ হোসাইন। আইবি অ্যাওয়ার্ডসে রিসার্চ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মোহাম্মদ মোহতাজ হোসাইন, নাসরিন হোসাইন এবং মাহমুদুল আনোয়ার রিয়াদ। স্থাপত্য সংরক্ষণে সোনারগাঁওয়ের 12 সর্দার বাড়ি সংস্কার প্রকল্পের জন্য সম্মাননা পেয়েছেন আবু সাইদ এম আহমেদ, মোহাম্মদ সারোয়ার হোসাইন, মোহাম্মদ খালেদ শামস খান এবং মোহাম্মদ মাসরুর মামুন হোসাইন। মোহাম্মদপুরের ছোট এক জমিতে মীর মঞ্জিল প্রকল্পের জন্য সম্মাননা পেয়েছেন নাইম আহমেদ কিবরিয়া, আসিয়া করিম, মোহাম্মদ মাহমুদুল ইসলাম এবং বাপ্পারাজ চৌধুরী। পুরো আয়োজনে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে সঙ্গে ছিল এশিয়ান পেইন্টস। আমাদের অনুষ্ঠানের এবারের সেগমেন্ট এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আমাদের সাথে আছেন আর্কিটেক্ট জালাল আহমেদ স্যার। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ। একটা লম্বা সময় এক্সপিরিয়েন্স আপনার, নিয়ার অ্যাবাউট 40 বছর। 40 বছরে আপনারা অনেক ধরনের ট্রানজ্যাকশন দেখেছেন। মানে এই যে জলবায়ুর সাথে আমাদের যেই যুদ্ধটা সবসময় চলে আসছে, সেটার প্রেক্ষিতে অ্যাকচুয়ালি দৃষ্টিনন্দন অ্যাজ ওয়েল অ্যাজ পরিবেশ বান্ধব একটা স্থাপত্য যদি আমি কাউকে বলি যে অ্যাকচুয়ালি কীভাবে করা যেতে পারে বা কীভাবে এই জার্নিটাতে আমরা লম্বা একটা স্থায়িত্বকাল পেতে পারি, এটার একটা কানেকশন থাকে। বা আমরা যদি বলি আসলে প্রোটেকশন, এই জিনিসটাকে আপনি কীভাবে কম্বিনেশন করবেন? জলবায়ু পরিবর্তনটা খুব একটা এখন বার্নিং ইস্যু, সব জায়গায় সবাই আমরা উপলব্ধি করছি। তো এটার কিছু কিছু এফেক্ট আমরা পাচ্ছি, যেরকম আমাদের সি লেভেল রাইজ করার জন্য আমাদের কোস্টাল এরিয়াগুলোতে অনেক জায়গায় ইনান্ডেটেড হয়ে যাচ্ছে পার্মানেন্টলি। তারপরে হয়তো দেখা যাচ্ছে যে যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে। তো এইসবের কারণে আর গরম বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। এটার জন্য আমাদের দেখা যায় বিল্ডিংগুলো এইভাবে ডিজাইন করা উচিত এবং সেখানে বেশি জোর দেওয়া উচিত। আমার কাছে এটা মনে হলো যে আমাদের লোকাল মেটেরিয়াল যদি আমরা ইউজ করতে পারি, কারণ যাতে করে মানে আমরা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয় কি ওটার তৈরি করতে অনেক এনার্জি খরচ হয়। তারপর আমরা যদি খুব মডার্ন বিল্ডিং যেগুলো দেখি, গ্লাস টাওয়ার্স অথবা এই ধরনের বিল্ডিং, তো এগুলোতে পুরোপুরি এয়ার কন্ডিশন হতে হয়, আমরা ন্যাচারাল ভেন্টিলেশন পাই না। তো সেখানেও আমাদের এনার্জি অনেক বেশি ইউজ হয়। তো একটা ইন্টারন্যাশনাল একটা হিসাবই আছে যে অ্যাবাউট মানে যত এনার্জি পৃথিবীতে খরচ হয় তার প্রায় 40% বিল্ডিং কনজিউম করে আর কি বিভিন্নভাবে। তো এটাকে কমানোটা ওই মডার্ন টেকনোলজি হিসেবে ধরলে, আর ট্রেডিশনালি ধরলে সাধারণ লোকের ঘর বাড়ি এগুলো যত বেশি জলবায়ু বান্ধব করতে হলে লোকাল মেটেরিয়াল, তারপরে হিট ইনসুলেশন, তারপর এই জায়গাগুলোতে দেখা ভেন্টিলেশন, এইগুলা খুবই জরুরি। এইসব বিষয়গুলো কনসিডার করে কাজ করা। যেহেতু অনেক আর্কিটেক্টদের সাথে আমাদের কথা হচ্ছে, ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের কথা হচ্ছে, সবাই খুব কমন একটা প্রবলেমের কথা বলছে। পুরনো যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে যদি আমরা রিপেয়ারের কথা বলি, সেখানে ড্যাম্পের বা আমরা যদি বলি যে আর্দ্রতার একটা ব্যাপার থেকে যাচ্ছে, সেই জায়গা থেকে প্রোটেকশনের কিছু সলিউশন তারা হয়তো খুঁজছেন। তো এই জায়গায় কি আপনার মনে হয় কোন মানে কেমিক্যাল দিয়ে যদি আমরা কোনো সলিউশন দিতে পারি পুরনো বিল্ডিংগুলোকে অ্যাকচুয়ালি লম্বা সময় টেকানোর জন্য, এটা আমাদেরকে হেল্প করতে পারে? একটা এখানে আমরা জানি যে আমাদের পুরনো যেগুলো হয়তো আমাদের বাপ দাদার আমলের যে পাকা বাড়িগুলো ছিল, সেসব জায়গায় দেখা যাচ্ছে নোনা হতো অথবা মাটি থেকে মানে ড্যাম্প উঠে ওয়ালগুলোতে নোনার হতো। নোনা কিন্তু একটা কাইন্ড অফ একটা মিনারেল সল্টের মতন, ওটা নোনা নামই ওই জন্য। দেখা যাচ্ছে জায়গাগুলো থেকে পেইন্ট ক্ষয়ে যাচ্ছে, একটা ওই ইগুলো ইভেন প্লাস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চুনকাম করতাম আগে, তো সেখানে দেখা যাচ্ছে ভিজা ভিজা প্যাচ থাকতো, কিন্তু হতো না। তো এগুলোর থেকে এখন আমরা জানি যত যে এরকম কিছু মেটেরিয়াল আছে, যেরকম হাইড্রোলক বলা হয় আর কি। তো সেই ধরনের মেটেরিয়ালগুলো হচ্ছে এক্সিস্টিং যে ওয়ালগুলো আছে সেখানে যদি আমরা ট্রিট করতে চাই, যে ড্যাম্প বন্ধ করতে চাই, সেখানে ওটা পেইন্টের সঙ্গে আগে দিলে পরে ওই জায়গাগুলোতে ওই স্টপ করা যায় যে ড্যাম্প, যাতে করে কম হয়। আর এখন আমাদের নতুন হচ্ছে এখন আমরা আগে যেরকম হতো ইটের বাড়ি বেশি হতো, এখন আমরা আরসিসি ফ্রেম করি, ব্রিক দিয়ে হতো অথবা অন্য কোনো হলো ব্রিক দিয়ে আমরা ওয়াল করি। তো সেখানে দেখা যায় হলো অনেক সময় মাটি থেকে ড্যাম্প ওঠাটা গ্রেড বিমের জন্য বন্ধ হয়, কিন্তু প্রপার কনস্ট্রাকশন না হলে ইটের ফাঁক দিয়ে অথবা মর্টারের ফাঁক দিয়ে পানি ঢুকে যায়। তো এই জায়গাগুলো বন্ধ করার জন্য এই হাইড্রোলক কুড বি
আমার মনে হয় একটা ভালো সলিউশন হতে পারে আর কি। হাইড্রোলকটা হচ্ছে প্লাস্টারকে রিমুভ না করে অ্যাপ্লিকেশন করলে দেখা যায় একটা হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করা যাচ্ছে। স্যার নতুন যদি ফ্রেশ পেইন্টিং হয় সেই জায়গাগুলোতে দেখা যায় সাধারণত পাশের টাইলসের ইউজ তো থাকবেই এবং ওয়াশরুমের অপোজিট ওয়ালগুলোতে মাস্ট আপনার ড্যাম্প চলে আসছে। তো এই জায়গাগুলোতে কি স্যার আমরা এখানেও আবার একই কোশ্চেন যে আমরা কি আসলে কেমিক্যাল ইউজ করে আমরা ট্রাস্ট করতে পারি যে অ্যাকচুয়ালি এটা হেল্প করতে পারে? এখন হচ্ছে কি মডার্ন এসে আমরা খুব ফাস্ট কনস্ট্রাকশন চাই। তো বাথরুম কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে পাইপের একটা হয়তো লিকেজ রয়ে গেল, অথবা টাইল দেওয়াতে ওই দিক থেকে তার পানি বের হতে পারে না, ওটা টাইল একদম নন পোরাস। তো সে উল্টা দিক থেকে দেখা যায় সে যদি ড্যাম্পটা রয়ে যায়, আমি ঠিক করে না শুকাই করি ওয়ালটা, উল্টা দিকে তখন ড্যাম্প হয়ে যায় অথবা ফ্লোরেসেন্স হয় অথবা নোনা যেটা হয় আর কি। তো সেখানে ওই যে ড্যাম্প ব্লক 2K সেই ধরনের মেটেরিয়াল ইউজ করলে পরে তখন দেখা যায় যে ওই ড্যাম্পনেসটা আটকানো যায় আর কি। তো স্যার এখন যেটা হচ্ছে আমরা যখন কাজ করতে যাচ্ছি নতুন বিল্ডিং বা পুরনো বিল্ডিং এর ক্ষেত্রে আগে তো যেটা দেখা যেত জলছাদ ইউজ করা হতো, যার কারণে মানুষের ওয়াটারপ্রুফিং এবং আমরা যদি বলি আসলে হিটও কম হতো। তো এখন তো হাইরাইজ বিল্ডিংগুলো অনেক বেড়ে গেছে। এই জায়গাটাতে আমরা যদি বলি যে জলছাদের পরিবর্তে যদি আমরা কিছু ইউজ করতে পারি, ইজ দ্যার এনি সলিউশন? তো সেই ক্ষেত্রে এখন যেটা হয় যে এরকম লাইট কালারের ফাইবার টেকনোলজি বেস যদি একটা কোটিং দিয়ে দেওয়া হয়, তো এখানে দেখা যায় সোলার রিফ্লেক্টিভ ইন্ডেক্স অনেকটা কমে যায়, তখন এটাকে হিটার রিফ্লেক্ট করে ফেলে, গরমও হয় না, প্লাস এটা ড্যাম্প প্রুফিং এরও কাজ করে। এবং স্যার যেহেতু বলেন সোলার রিফ্লেক্টেড ইন্ডেক্সের কথা, এই জায়গায় আসলে আমরা 98% পর্যন্ত সোলার রিফ্লেক্টেড ইন্ডেক্স পাচ্ছি ড্যাম্প প্রুফ ফাইবার থেকে। আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে এবং এত লম্বা এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আমাদের সঙ্গে টাইম শেয়ার করলেন, আমাদেরকে বললেন আপনার কাজ সম্বন্ধে, উই আর রিয়েলি হ্যাপি ফর দ্যাট স্যার। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের সাথে ছিলেন আমাদের এক্সপার্ট আর্কিটেক্ট জালাল স্যার। আমরা জানলাম ফ্রেশ পেইন্টিং এর জন্য ড্যাম্প ব্লক 2K, রিপেইন্টিং এর জন্য হাইড্রোলক এবং ছাদের ওয়াটারপ্রুফিং এবং হিট প্রুফিং এর জন্য ড্যাম্প প্রুফ ফাইবার টেক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। সো আপনাদের সবার হয়তো এই নলেজটা কাজে লাগবে, এই আশায় আজকে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত কিংবা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। একই সঙ্গে আপনি যদি স্থাপত্য বিষয়ক কোনো নির্দেশনা কিংবা পরামর্শ কোনো স্থপতির কাছ থেকে সংগ্রহ করতে চান, সেটিও আমাদের জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.